এক লোকের ডায়াবেটিস রোগ হয়েছে। তো সে প্রথমে ডাক্তারের কাছে গেছে যে ভাই আমার ডায়াবেটিস ধরা পড়েছে। ডাক্তার তাকে কিছু ওষুধপত্র দিয়েছেন এবং লাইফস্টাইল চেঞ্জ করার জন্য বলেছেন যে এটা খাবেন না ওটা খাবেন না, এবং 1 মাস পরে এসে দেখিয়ে যাবেন। 1 মাস পরে লোকটা আবার গিয়েছেন ডাক্তারের কাছে। ডাক্তার টেস্ট করে দেখেন ডায়াবেটিসের অবস্থা খুবই ভয়াবহ, একেবারে চূড়ান্ত পর্যায়ে, 30-এর উপরে রিডিং দেখাচ্ছে। ডাক্তার তো হতভম্ব হয়ে গেছেন। বললেন আপনি কি খাওয়া দাওয়া কন্ট্রোল করেন না? বলে কি আবার কন্ট্রোল করব? বলে সকালে কি খেয়েছেন? বলে সকালে ধরেন মিষ্টি সুজির হালুয়া দিয়ে 2টা পরোটা খেয়েছি। তারপরে সকাল 11টার দিকে ধরেন একটু ক্ষুধা লাগছে, 4টা জিলাপি খেয়েছি। দুপুরে কি খেয়েছেন? দুপুরে অনেকগুলো 1 গাদা ভাত খেয়েছি, ভাতের পরে একটু মিষ্টান্ন খেয়েছি। বলেন কি আপনি এই পরিমাণ মিষ্টি খেয়ে যাচ্ছেন, এই পরিমাণ ভাত খেয়ে যাচ্ছেন, এই জন্য তো আপনার ডায়াবেটিস আপনার গোটা শরীরকে একেবারে কবজা করে ফেলছে। লোকটি বলে কি বলেন, এরকম তো হওয়ার কথা না। ডাক্তার জিজ্ঞেস করলেন কেন হওয়ার কথা না? রোগী বললেন হওয়ার কথা না এই কারণে, কারণ আমি যা খাই, সারাদিনে যা খাই, পরের দিন সকালে তো বাথরুমের সাথে বেরিয়ে চলে যায়, আমার তো শরীর জায়গায় থাকে। ডাক্তার খুব অবাক যে এই অদ্ভুত ফর্মুলা আপনাকে কে দিয়েছে যে যা খেয়েছেন তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আপনার শরীরে এটার কোনো ইম্প্যাক্ট পড়ছে না। রোগী বললেন আরে এটা তো আমাদের সরকার বলে। আমাদের একজন প্রেস সচিব আছেন, তার নাম হচ্ছে শফিক। ওনারা আমরা আদর করে ডাকি চৌবাচ্চা শফিক, কারণ উনি বলেছেন অর্থনীতিতে যদি অনেকগুলো টাকা ঢুকে ওইগুলো আবার বেরিয়ে চলে যায়, চৌবাচ্চার পানির মতো, ওইখানে কোনো সমস্যা হয় না। তো অর্থনীতিতে যদি এতগুলো টাকা নতুন করে ঢোকার পরে অর্থনীতিতে কোনো সমস্যা না হয়, তো আমার শরীরে এতগুলো মিষ্টি ঢোকার পরে সেই মিষ্টিও তো সকালে বেরিয়ে যায়, আমার কেন সমস্যা হবে? ডাক্তার বললেন বলেন কি, আপনাদের দেশে এই ধরনের লোকজন, এই অর্থনীতির জ্ঞান নেওয়া লোকজন রাষ্ট্র চালাচ্ছে? আল্লাহ আপনাদের দেশকে রক্ষা করুন, আপনাদের দেশের অর্থনীতিকে রক্ষা করুন। প্রিয় দর্শক, এই গল্পটা কেন বললাম, কারণ হচ্ছে এই যে অর্থনীতি জ্ঞানহীন লোকজনের হাতে আমাদের দেশের অর্থনীতি পড়েছে, তার সর্বশেষ চপেটাঘাত যদি বলি, সেটা আপনারা অনেকেই জানেন। IMF এর সাথে আমাদের যে কি পাওয়ার কথা ছিল, ঋণ পাওয়ার কথা ছিল, সেই ঋণের একটা কিস্তি ডিসেম্বরে দেওয়ার কথা ছিল, সেটা দেয় নাই। এবং গোটা এপ্রিল ধরে আমরা অনেক ধরনের কানা ঘুষা আলাপ আলোচনা মিটিং করলাম, এবং বিশেষ করে গত কয়েকদিন আগে থেকে একবার খুব ফর্মাল মিটিং হচ্ছে, 21শে এপ্রিল থেকে খুব ফর্মাল মিটিং হয়েছে, যে মিটিংটা শেষ হয়েছে মাত্র, এবং তারা সেইখানে আরেকটা কিস্তিও দিচ্ছে না। মানে এখন কি দাঁড়াচ্ছে আমি আপনাদেরকে বলি, যে আমাদের আগে 3টা কিস্তি পেয়েছিলাম, টোটাল 7 কিস্তির লোন, এবং 3টা কিস্তি পেয়েছি। 2টো কিস্তি পাওয়ার কথা ছিল, একটা ডিসেম্বর এবং একটা আগামী জুনে, এবং এখন বোঝা যাচ্ছে না আদৌ এই কিস্তিগুলো পাওয়া যাবে কিনা। ডিসেম্বরেরটা পাওয়া যায় নাই, এবং আমাদের সাথে বাংলাদেশ সরকারের যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসানেজ মনসুর সহ 12 সদস্যের একটা প্রতিনিধি দল আমেরিকার রাজধানী ওয়াশিংটনে গিয়ে এই কয়েকদিন ধরে অনেক মিটিং করেছেন, দিনের পর দিন মিটিং করেছেন, কানা ঘুষা এইটা ওইটা করেছেন। শেষ পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়া এই ঘটনাটা শেষ হয়েছে, এবং খুবই স্বাভাবিকভাবেই আমাদের যে বাকি আছে $239 কোটি, $239 কোটি ঋণ পাওয়ার কথা ছিল, সেই ঋণ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। সর্বশেষ এই ঋণের কিস্তি IMF ছাড় করেছিল গত বছর জুন মাসে, যখন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার এই দেশের ক্ষমতায় ছিলেন। প্রিয় দর্শক, আমি এই কথাটা কেন বলছি, কারণ হচ্ছে ঋণের পরিমাণ ছোট না বড় সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই মুহূর্তে বিশ্ব ডক্টর ইউনূসের সরকারকে বিশ্বাস করতে পারছে না, তাদের কাছে ঋণ দিতে পারছে না। এই ঋণ না পেলে যে বাংলাদেশ উপোস মরে যাবে সেই কথা আমি বলছি না। ঋণের চেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ঋণ দেওয়ার জন্য একটা লোক বিশ্বাস করে না। ধরেন আপনি একজন পাশের বাসার একটা লোকের কাছে গিয়ে 1000 টাকা লোন চাইলেন, বা আপনার আত্মীয় একজনের কাছে 10,000 টাকা লোন চাইলেন, যার কাছে টাকা দেওয়ার সামর্থ্য আছে। উনি যখন আপনাকে দিচ্ছে না, এটা কিন্তু আসলে 10,000 টাকার ব্যাপার না, এটা হচ্ছে আপনার যে লোন ফেরত দেওয়ার সামর্থ্য, আপনার যে লোন ফেরত দেওয়ার ক্যাপাসিটি, এইটার উপরে ওই লোকের বিশ্বাস নাই। এটা খুবই অপমানজনক, দুর্ভাগ্যজনক একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেল। আমি খুব অস্বাভাবিক প্রথমে ভাবতাম না, যে ঠিক আছে এটা হতেই পারে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আমরা মার্কেটিং জিনিয়াস বাটপারের কাছে এই দেশটাকে জিম্মি করে রেখেছি। এরা এমন একটা ভাব করে, মানে আপনি যদি দেখেন কিছুদিন আগের পত্রিকাগুলো ঘেটে দেখেন, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তাদের ভাব ছিল যে IMF এখন তো মানে লোন আগে দিয়ে দিবে, ঋণের কিস্তি আগে ছাড় করে দিবে, এই ধরনের একটা কথা তারা বলেছেন। আপনাদের যদি মনে থাকে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার, যদি মনে না থাকে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন, উনি কিভাবে বলছেন।
ওরা সবাই আমাদের কাছে আসছে, মানে বিশ্বের সকল দেশ এসে বলছে তোমাদের কি দরকার, তোমাদের কি লাগবে বলো, আমরা দিতে রাজি আছি, আমরা দেওয়ার জন্য উৎসাহিত। মনে আছে ডক্টর ইউনূসের সেই ইন্টারভিউটার কথা আপনাদের? আমি তো বললাম যদি মনে না থাকে ইউটিউব দেখে নেন, আমি আবার আপনাদেরকে খুঁজে লিঙ্ক বের করে দিতে পারবো না ভাই, আমার এইসব জিনিস বারবার দেখতে ভালো লাগে না। যাই হোক, ডক্টর ইউনূস এমন একটা ভাব করলেন যে উনি এসেছেন ত্রাতা, উনি আসার সাথে সাথে বিশ্বের সকল দেশ, একেবারে ফকির টু ফকির যেটা পাকিস্তানের মতো দেশ, এরাও এখন কি বলে ডালা কুলা সাজিয়ে গিফট নিয়ে আসছে, তোমাদের কি লাগবে বলো। ভাবটা এমন ছিল যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে দেশের দরজার তালা এমনভাবে বন্ধ করে রেখেছেন, গোটা দুনিয়া বাইরে এসে সাহায্য নিয়ে সহায়তা নিয়ে দাঁড়িয়েছিল, দরজাটা খোলা হয় নাই বলে তারা ঢুকতে পারে নাই। যেই মাত্র ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন তারা দরজা খোলা পেয়েছে, এসে কি লাগবে তোমাদের, তোমাদের সোফা সেটটা বদলে দেয়, তোমাদের একটা নতুন এলইডি টেলিভিশন কিনে দেয়, তোমাদের ডাইনিং সেটটা বদলাই দেয়, তোমাদের কিছু ইলেকট্রনিক্স কিনে দেয়, ফ্রিজ কিনে দেয়, টেলিভিশন কিনে দেয়। মানে একটা হুলস্থুল লেগে যাবে, দেশের ভিতরে অনেক ধরনের লোন আসবে, সাহায্য আসবে, সহযোগিতা আসবে। এই ইমপ্রেশনটা কি উনি আমাদেরকে দেন নাই? উনার যে ল্যাংবোট বাহিনী আছে, যারা এখন নিজেদের নাম দিচ্ছে ইউনিসেক্স না ইউনুসেক্স, মানে যাই হোক কোনো এক ধরনের সেক্সুয়াল ব্যাপার স্যাপার আছে, আপনি দেখবেন ফেসবুকে, এরা দেখবেন সবসময় কমেন্ট করে এইবার ইউনূস সাহেবের মতো একটা লোক আমরা পেয়েছি, আমাদের কিসের ইলেকশন দরকার, কিসের নির্বাচন দরকার, আমরা এখন ওনাকে নিয়েই থাকবো। গোটা বিশ্ব তাকে চিনে, উনার পাওয়ার দেখেছেন, উনি যারে ফোন করে উনি ফোন ধরে। আমি জানি না পাকিস্তানের ওই ল্যাংবোর্ডগুলো ছাড়া উনার ফোন আসলে কেউ ধরে কি ধরে না, এটা এখন প্রমাণ করা যাবে না। কারণ এর আগেও কিন্তু এই নোবেল বিজয়ী আরেকজন মায়ানমারের ঠাটা ফালাই গেছে, আপনারা জানেন, অং সান সু কি। আর এখানের মধ্যে আরেকজন নোবেল লরিয়েট আমরা পেয়েছি, আল্লাহ এই দেশকে রক্ষা করুন, এর বেশি কিছু বলার নাই। অর্থনীতির এই বিপর্যস্ত অবস্থা IMF এর লোন দিয়ে শুধুমাত্র ব্যাপারটা বোঝা যাবে তা কিন্তু নয়। বিশ্বব্যাংক একটা প্রজেকশন করেছে যে বিশ্বব্যাংক যে কথাটা বলেছে যে 3.3% হবে জিডিপি। ভয়াবহ অবস্থা, জিডিপির রেট 3.3% হবে। এবং অনলি 4 months ago ইন জানুয়ারি মাসে, মাত্র কিছুদিন আগে, শেখ হাসিনার সরকারের সময় না কিন্তু, বা এর আগের কোনো সরকারের সময় না, এটা কি বলেছে? ইন জানুয়ারি দ্য ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টেড মোর হোপফুল 4.1 গ্রোথ। জানুয়ারিতেও যেটা ওরা ভেবেছিল যে জিডিপি 4.1% হবে, সেটা এই মাত্র কয়েক মাসে এখন 3.3% চলে আসছে। কি দ্রুত হারে এই দেশের অর্থনীতিটা ধ্বংস হচ্ছে, কি দ্রুত হারে এই দেশের ঘটনাটা ঘটছে। আমি জানি আমাদের বেশিরভাগ লোক এটার বিষয়ে ওয়াকিবহাল নন। আমরা এক ধরনের বাবলের মধ্যে আছি, আমরা এক ধরনের সুখানুভূতির মধ্যে আছি, স্বপ্নের মধ্যে আমাদেরকে রাখা হয়েছে। কারণ হচ্ছে গোটা স্টেট অর্গান দুটোভাবে কাজ করছে। একটা হচ্ছে তারা প্রজেকশন দিচ্ছে যে ডক্টর ইউনূস একটা বিশাল তালেবর, বিশাল কুতুব, উনি এই কাজগুলো করছেন। বিশাল তালেবর বা বিশাল কুতুব নয়, গ্রামের নারীদের কাছ থেকে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় করা আর দেশের ম্যাক্রো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা এক জিনিস নয়। এই যে ইকোনমিক ডাউনফলটা, আমি জানি যারা ইউনিসেক্সরা আছে, হোয়াট এভার, ওই যে মানে ইউনূসের সমর্থক যারা আছেন, তারা বলবেন যে আরে শেখ হাসিনা সব কিছু নিয়ে পালিয়ে গেছে, আওয়ামী লীগ সরকার চুরি করে চলে গেছে, দুর্নীতি হয়েছে, এই কারণে আমাদের জিডিপি এই ধারে দাঁড়িয়েছে। আপনি কি জানেন গত 36 বছরের মধ্যে সবচেয়ে খারাপ জিডিপি হচ্ছে এটা? অনেকে বলবেন জুলাই আন্দোলন হয়েছে, আগস্ট আন্দোলন হয়েছে, জুলাই আগস্টের আন্দোলন হয়েছে মাত্র 30 দিন, 1 মাস। এইটার জন্য অর্থনীতির এই বিপর্যস্ত অবস্থা হওয়ার কোনো কারণ নাই। কারণ গত 36 বছরে এর চেয়ে বড় বড় আন্দোলন হয়েছে। এর চেয়ে বড় বড় আন্দোলন কি আমরা দেখি নাই 36 বছরে? 90 সালে এরশাদ বিরোধী আন্দোলনের কথা যদি বলেন, সেটা হয়েছে। আপনাদের মনে আছে বিএনপি যখন ফার্স্ট টাইমে এই দেশে ক্ষমতায় আসলো, তার বিরুদ্ধে আওয়ামী লীগ দিনের পর দিন হরতাল, অবরোধ, অসহযোগ করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলনের জন্য। 96 সালে, বলতে গেলে 94, 95, 96 সাল, এই দেশে কোনো কি বলে হরতাল ছাড়া দিনই খুঁজে পাওয়া যেত না, সপ্তাহ খুঁজে পাওয়া যেত না। ভয়াবহ আন্দোলন হয় নাই কয়েক বছর? বাদ দেন। 2013-14 সালের কথা আপনাদের মনে আছে? জামাত শিবির তাদের রাজাকার নেতাদেরকে বাঁচানোর জন্য দিনের পর দিন বিধ্বংসী আন্দোলন করে নাই? 2014 সালের নির্বাচনের আগে কয়েক মাস ধরে আন্দোলন হয় নাই? বা এরও আগে যদি আপনি যান 1/11 প্রেক্ষাপটের সময়কার আন্দোলনের কথা মনে আছে? লগি বৈঠার আন্দোলনের কথা মনে আছে? ওই সময়কার অসহযোগ আন্দোলনের কথা মনে হচ্ছে? সারা দেশব্যাপী বিক্ষোভ, আন্দোলন, ভাঙচুর, বিভিন্ন ধরনের পলিটিক্যাল দুর্যোগ, দুর্ভোগ হয় নাই? হয়েছে তো। 13-14 সালে বাসের লোকজন গেলে আগুনে পুড়িয়ে মারা হয় নাই? গোটা বাংলাদেশকে কলাপস করে দেওয়া হয় নাই? গোটা বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়ে যায় নাই? তারপরেও তো এই দেশের জিডিপির গ্রোথ হয়েছে। এখন ডক্টর ইউনূস কি এক ম্যাজিক নিয়ে আসলেন যে 36 বছরের মধ্যে,
মাত্র 1 মাসের আন্দোলনের পরে ক্ষমতা নেওয়া সরকার, এবং এই 1 মাসে আপনাদেরকে মনে রাখতে হবে কিন্তু মেজর ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ খুব একটা হয় না। মেজর ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জগুলো হয়েছে, মেট্রো রেলের কয়েকটা স্টেশন পোড়ানো হয়েছে, খুব দ্রুত চালু হয়ে গেছে, সেতু ভবন এবং এরকম কয়েকটা জায়গা ভাঙচুর হয়েছে। গোটা বাংলাদেশ ব্যাপী কিন্তু অর্থনীতির উপরে কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ, প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে, স্ট্রিট ফাইট অনেক বেশি হয়েছে, সে কথাটা বাদ দিচ্ছি আমি। অর্থনীতির যে নিয়ামকগুলো, সেই জায়গাটা কিন্তু খুব বড় আকারে এই 1 মাসের বাইরে কোনো ধরনের আন্দোলন এর ইম্প্যাক্ট পড়ে নাই। তারপর অর্থনীতির এই অবস্থা খুবই খারাপ। এই সময় এসে আপনারা দেখবেন মাত্র কয়েকদিন আগে রমজান মাসে এবং তারপরে প্রচুর ফেসবুক বট দিয়ে, প্রচুর ফেসবুকের ফেক নিকনেম দিয়ে শুরু করা হয়েছিল একটা আন্দোলন। ডক্টর ইউনূসকে 5 বছর এই দেশের ক্ষমতায় রাখতে চাই, ডক্টর ইউনূসের মতো একটা জ্ঞানী লোক, ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক ক্ষমতা সম্পন্ন, ফোন করলে হয়ে যায়, লোকটাকে কেউ থামাও, লোকটাকে শুধুমাত্র আটকে রাখো, লোকটা এত উন্নয়ন করে ফেলছে, এত উন্নয়ন আমরা সইব কিভাবে, এই ধরনের একটা ভাইব দিয়ে ফেসবুকে প্রচারণা হয় নাই, হয়েছে। এখন অবশ্য এই কয়েকদিন ধরে একটু চুপচাপ আছে, কারণ হচ্ছে অবস্থা আসলে খুব একটা সুবিধা নয়। দিস গভর্নমেন্ট ইজ ডেড ম্যান ওয়াকিং। অর্থনীতির যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই অবস্থা যদি চলতে থাকে ভয়ঙ্কর অবস্থা হবে। আপনারা অনেকে বলবেন, ভাই আপনি তো ডক্টর ইউনূসকে বিরোধিতা করছেন, এই জন্য বোধহয় আপনি আনন্দিত। বিশ্বাস করেন, আমি মোটেও আনন্দিত নয়। কারণ অর্থনীতির যদি বিপর্যয় হয়, ডক্টর ইউনূসের কিছু আসবে যাবে না। এই যে বিগত রেজিম যারা চলে গেছে, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, তাদের কিছু আসবে যাবে না, তারা তাদের মতো করে বাঁচবেন। অর্থনীতিটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এই দেশের ক্ষতি হবে। আর দেশের ক্ষতিটা মানে কি বুঝেন? এই দেশের ক্ষতিটা হচ্ছে আমার আর আপনার ক্ষতি। এই দেশের ক্ষতিটা মানে কি বুঝেন? আমি এখন প্রবাসে আছি, কিন্তু আমার মা বাংলাদেশে আছেন, তার বাজার করতে কষ্ট হবে, আপনার বাজার করতে কষ্ট হবে। ইতিমধ্যে যদি আপনারা জানেন যে একটা রিপোর্ট বেরিয়েছে, ইকোনমিক গ্রোথ কমার কারণে হাই ইনফ্লেশন এন্ড জব লসেস হ্যাভ সিভিয়ারলি ইম্প্যাক্টেড ওয়েলফেয়ার, স্পেশালি দ্য লো ইনকাম হাউসহোল্ড। এবং in the first half of financial year 2025, nearly 4% of workers lost their jobs, while wages fell by 2% for low-skilled workers and 0.5% for high-skilled workers. 4% শ্রমিকের চাকুরি চলে গেছে। ইনফ্লেশনের তুলনায় মানুষের বেতন 2% কমে গেছে। কাদের কমে গেছে? গরিব মানুষের, লো-স্কিল্ড ওয়ার্কার্সদের। এটা হচ্ছে একেবারে সরাসরি একটা ইম্প্যাক্ট। আরও অনেক ধরনের ইম্প্যাক্ট সামনে আসবে। এই যে সবজির দাম কম আছে, সেই সবজির দাম কম থাকাটা কিন্তু খুব সুখকর ব্যাপার না। সেই সবজির দাম কিন্তু বেড়ে গেছে। ইন্দামিটায় আমরা দেখেছি পেঁয়াজ চাষিরা আত্মহত্যা করছেন, ন্যায্য মূল্য পাচ্ছেন না, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। এই অবস্থায় এইসব চৌবাচ্চা অর্থনীতির নীতি এবং ডানে বায়ে সামনে পিছনে দুর্নীতি, সমন্বয়কদের দুর্নীতি, এই আমাদের উপদেষ্টাদের এপিএস এর মাধ্যমে করা দুর্নীতি, এই পুরা সর্বগ্রাসী ডক্টর ইউনূসের গ্রামীণের নামে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ স্কুল, গ্রামীণ কলেজ, গ্রামীণ হাসপাতাল সব দখল করে নেওয়া, কর মওকুফ, কর রেয়াত নেওয়ার যে অর্থনীতি দাঁড়াচ্ছে, সামনে আমাদের জন্য খুব সুখকর দিন নয়। আমি আমার দর্শকদের কাছে অনুরোধ করবো, এটাকে রাজনীতির মধ্যে রাখেন না। এটাকে আপনি দেখেন না যে ডক্টর ইউনূস দেশ ক্ষতি করে ফেলছে। যারা আওয়ামী লীগ সমর্থক আছেন দয়া করে খুশি হবেন না, যারা ডক্টর ইউনূসের বিরোধী আছেন দয়া করে খুশি হবেন না, বা যারা ডক্টর ইউনূসের পক্ষে আছেন তারা দয়া করে এটাকে মিথ্যাচার দিয়ে ডিফেন্ড করতে চায় না। কোনো চৌবাচ্চা থিওরি, পুকুর থিওরি, জগ থিওরি, গ্লাস থিওরি দিবেন না। সকলে মিলে ভাবুন কিভাবে দেশের অর্থনীতিকে আমরা পুনরুদ্ধার করতে পারি, কিভাবে নিজেকে বাঁচাতে পারি। যদি আপনার পরিবার বাঁচে, আপনি বাঁচেন, যদি আপনি একটু স্বস্তিতে থাকেন, সেটাই হচ্ছে দিন শেষে সবচেয়ে মূল্যবান বিষয়। শুরু করেছিলাম যে একটা কৌতুক দিয়ে, যে চিকিৎসক বলেছিলেন যে আল্লাহ এই দেশের অর্থনীতিকে রক্ষা করুন। শেষ করছি সিরিয়াস কথা দিয়ে। ডক্টর ইউনূসের অ্যাডমিনিস্ট্রেশনের এই অরাজনীতিকরণ, বিরাজনীতিকরণ এবং দুর্ভাগ্যজনক অবস্থায় অর্থনীতিকে পড়ে যাওয়ার যে আশঙ্কা তৈরি হচ্ছে, তা থেকে আল্লাহ বাংলাদেশের সকল জনগণকে রক্ষা করুন। আমিন।